দেওঘর যাবে কি করে? দেওঘর যেতে গেলে তোমাদের ট্রেন রাস্তাটাই ধরা ভালো। ট্রেন প্রচুর আছে। হাওড়া থেকে আমরা ধরেছিলাম বাগ এক্সপ্রেস 9:45-এর। তো আমরা পৌঁছেছিলাম 3:05-এ যোশীডিতে। ওখানে কিছুক্ষণ অপেক্ষা করে আমরা 4:32-এর সময় বাইরে বেরিয়েছিলাম। তোমরা চেষ্টা করবে 1 নম্বর গেট দিয়ে সোজা বাইরে চলে গেলে অনেক টোটো অটো আছে। দেওঘর যেতে নেবে শেয়ারে 20 টাকা, আর যদি রিজার্ভ করো 100 থেকে 120 টাকা। কোথায় থাকবে? প্রচুর হোটেল আছে। আর টাওয়ার চক কিংবা মন্দিরের পাশে তোমরা বিভিন্ন হোটেল পেয়ে যাবে। হোটেল কার্তিক, যাত্রিক, রাধা প্যালেস, মীরাধাম, শিব আশ্রম, প্রচুর হোটেল আছে যেগুলো তোমার 600 থেকে 2000 টাকার মধ্যে পড়বে। তো আমরা ডে 1-এ প্রথমে চলে গিয়েছিলাম শিমুলতলা। একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, 1200 টাকা নিয়েছিল 7 জনের। প্রথমে ধারাধার ফলসে আমরা গিয়েছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে লাট্টু পাহাড়ে। লাট্টুর মতো দেখতে পাহাড়, সেই পাহাড়ে কিন্তু সিঁড়ি করে দিয়েছে। সিঁড়ি বেয়ে ওপরে গেলে কিন্তু শিবের মন্দির পাওয়া যাবে একদম মন্দিরের উপরে। দেখো অঙ্গ পাহাড়ে যাচ্ছে মন্দিরের উপরে, যেখানে শিব মন্দির আছে। দেখো এই শিব মন্দির পুরো পাহাড়ের ওপরেই এটা আছে। সুন্দরভাবে পাহাড় থেকে নিচেটা দেখা যাবে। তারপর চলে গেলাম আমরা শিমুলতলার রাজবাড়ি, যেটা নলডাঙ্গা রাজবাড়ি নামেও পরিচিত। আমি কিছুক্ষণ ওখানে থেকে ভিতরটা দেখার চেষ্টা করলাম। তো ভিতরগুলি সবই ভেঙে গেছে। আর এই পুকুরেই কিন্তু শুটিং হয়েছিল ভানু গঙ্গোপাধ্যায়ের 80-তে আসিও না। তো সেই যৌবন পুকুর, সেটাও আমরা ঘুরে নিলাম। তারপর ঘুরে নিলাম ওর কাছেই ছিল রামকৃষ্ণ আশ্রম, যেখানে স্বামী বিবেকানন্দ 2 দিন ছিলেন। কিন্তু মিশনটা পুরোটাই ভগ্নপ্রায়, সেখানে কিছু আর পরিকাঠামো নেই, শুধু রামকৃষ্ণ সারদা ওদের মূর্তিটা আছে। ডে 2-তে আমরা চলে গেলাম বাবা বৈদ্যনাথ ধামে, বৈদ্যনাথ ধামকে দর্শন করার জন্য। সকাল আমাদের একটু দেরি হয়ে গেছিল, 10টায় গিয়েছিলাম। পূর্ব দ্বার দিয়ে আমরা চলে গেলাম লাইন দেওয়ার জন্য। তো আমরা ভিআইপি টিকিট কাটিনি, ভিআইপি টিকিট 250 টাকা। আর কেউ যদি এই টিকিট কাটতে না চাও তাহলে কিন্তু লাইন দিয়ে যেতে হবে। সেই লাইনটা আমি তোমাদের দেখাবো। এই 12টা জ্যোতির্লিঙ্গের একটা হলো এই বাবা বৈদ্যনাথ ধাম, আর 51 সতীপীঠের একটি এখানেই অবস্থিত। তাই অনেক দূর দূরান্ত থেকে মানুষ বাবাকে দর্শন করতে আসে। আর এই মন্দিরের পাশেই আছে শিবগঙ্গা ঘাট, যারা চাইবে ঘাটে স্নান করে পুজো দিতেও আসতে পারবে। তবে একটা কথা বলে রাখি, পান্ডারা যদি তোমাদের জিজ্ঞাসা করে পুজো দেবেন, তখন তোমরা অবশ্যই বলবে পুজো না, আমরা দর্শন করতে এসেছি। তোমরা পুজোটা নিজেরাই কিনে নেবে, নিজেরা পুজো দেবে। যদি পান্ডাদের বলো আমরা পুজো দেব, তাহলে কিন্তু কোথা থেকে কি টাকা বলবে কেউ বুঝতেই পারবে না। তো এটা, আর ভিতরে কিন্তু যখন ঢুকবে মোবাইল, চশমা এগুলো ব্যাগে রেখে দেবে। আর বাচ্চা থাকলে খুব ভালোভাবে তাকে ধরতে হবে, কারণ পান্ডারা এমন ঠেলাঠেলি করে ফেলে দেবে যে তুমি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না। দেখো আমরা লাইন দেওয়ার জন্য সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছি। আমরা লাইনে চলে গেছি, হাফ লাইনে চলে গেছি। এরকম রোডও করা আছে ওপর নিচে, এগুলোকে পেরিয়েই তোমাকে লাইনে যেতে হবে মন্দির পর্যন্ত। তো এর পাশে বাথরুমও আছে, যেহেতু অনেকক্ষণ লাইন দিতে হয়, বাথরুমে ব্যবস্থা আছে। আর কেউ যদি মনে করো পুজো নিতে ভুলে গেছি, মাঝপথে তোমরা পুজোও নিতে পারবে। দেখো আমরা আস্তে আস্তে মন্দিরের গর্ভগৃহের দিকে আমরা আগিয়ে আসছি। এই লাইনটার পরই জেনারেল লাইন আর ভিআইপি লাইন দুটোই কিন্তু একসাথে মিশে যাবে। এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু সাধ্য শান্তি দোষ কাটানো সবই কিন্তু চলে। দেখো আমি একদম মন্দিরের ভিতরে ঢোকার আগের গেটের কাছে দাঁড়িয়ে আছি। এবার চলো বাবা বৈদ্যনাথ ধামকে দর্শন করি। জয় বাবা বৈদ্যনাথ ধাম। দেখো এই বৈদ্যনাথ ধামের চারপাশেই প্রচুর মন্দির আছে ছোট ছোট। তোমরা একটু সময় নিয়ে সেই মন্দিরগুলো দর্শন করে নিও পুজো দেওয়ার পর। তো তার জন্য একটু সময়
রাখতে হবে। বিভিন্ন মানুষ বিভিন্ন মানত করেছে, দেখো সেই মানতগুলোই কিন্তু পূরণ করার চেষ্টা করছে বাবা এই বৈদ্যনাথ ধামে। পুজো দেওয়ার পর তোমরা বাইরে বেরিয়ে এসে প্যাঁড়া কিনতে পারো। আর যারা কেনাকাটা করতে চাও তারা কিন্তু মার্কেটের জন্য বিকেলের টাইমটা রেখে দিও। বিকেলে তোমরা এই মার্কেটে বিভিন্ন জিনিস কেনাকাটা অনায়াসেই করে নেবে, যেহেতু ওই দিন বিকালটা খালি থাকছে। তো আমি তোমাদের এখানে দুটো হোটেলকে দেখাচ্ছি। হোটেল যাত্রিক, তার লোকেশন ঠিক মন্দিরের পাশেই, তার পাশেই আছে শিব আশ্রম। দুটো হোটেলই পাশাপাশি আর ঠিক মন্দিরের কাছেই কিন্তু হোটেলগুলো অবস্থিত। ডে 3-তে আমরা দেওঘরের যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আছে সাইট সিন করতে আমরা বেরিয়ে পড়লাম। অম্বিকা সুইটসে আমরা কচুরি খেয়ে নিলাম, 6 টাকা পিস কচুরি, আলুর তরকারি ফ্রি, আর তার সাথে বিভিন্ন মিষ্টি ছিল, 10 টাকা করে রসগোল্লা, বিভিন্ন মিষ্টি বেশ সুন্দর। 4টা আমি দেখিয়ে দিলাম, দেখে নাও। আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, সেই অটোটা সারাদিনের জন্য। প্রথমে গেলাম নন্দন পাহাড়, বেশ চওড়াই আছে, কেউ আস্তে আস্তে উঠলে উঠে যেতে পারবে। তবে ওঠার মুখেই বাঁ দিকে কিন্তু একটা সুন্দর পার্ক পড়বে, 10 টাকা করে টিকিট। তো দেখো ওটার মুখেই কিন্তু একটা শিবকে সাজানো আছে। ওপরে উঠে গিয়ে বিভিন্ন তোমরা কিন্তু মন্দির দেখতে পাবে, বিভিন্ন দেবতাদের মন্দির আছে, পুরো চতুর্দিকেই মন্দির, আর তার পাশে পার্ক আছে। আমি দেখাচ্ছি, দেখো দেখে নাও। একটা বাচ্চাদের খেলার পার্ক আছে, 10 টাকা করে টিকিট। এই নন্দন পাহাড়ের পাশেই দেখতে পাচ্ছ পার্ক, এই পার্কে হচ্ছে বাচ্চারা খেলতে পারবে, 10 টাকা করে টিকিট। অনেকটা জায়গা নিয়েই আছে। এখানে নন্দন পাহাড়ে এলে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাবে, এটা আমি বলতে পারি। তাই অবশ্যই চেষ্টা করবে এখানে আসার। এরপরে আমরা যাব রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনে দেখো প্রচুর এলাকা আছে। তো এই রামকৃষ্ণ মিশনে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, নিজস্ব গেস্ট হাউস আছে, মাত্র 300 টাকায় কিন্তু থাকা খাওয়া। তবে অনেক মানে 1-1.5 মাস আগে থেকে মেল করতে হয়, মেলের যদি উত্তর পাও তবেই কিন্তু এখানে থাকতে পাবে, নালে কিন্তু পাবে না। তবে আমরা এখানে মূল মন্দিরে এখন চলে যাচ্ছি, তার পাশেই বাচ্চাদের CBSE বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেই 6 to 12। তো সেখানকার যে অ্যাডমিশনের নিয়ম সেটাই আমি তোমাদের বলবো। আর এখানকার দেখো মূল মন্দিরের উপরে আমরা চলে এসেছি, রামকৃষ্ণ সারদা যেখানে আছে। আর এই দেখো এদের নোটিশ বোর্ড ভর্তির। আমাদের সুভাষিস দা বলছে মাসে অ্যাডমিশন শুরু হয়। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন দেওঘরে, রামকৃষ্ণ মিশন দেওঘরে যে পরীক্ষা এই বছর জুলাই মাসের যে সেশন, তার অ্যাডমিশন টেস্ট শুরু হয়েছে এই ডিসেম্বরের 17 তারিখে, অলরেডি শেষ হয়ে গেছে। আর মোট 6 থেকে 12 পর্যন্ত ক্লাস আছে। মোট 60টি সিট পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ, 17টি সিট। আর বাকি সিট আমাদের উত্তর পূর্বাঞ্চলীয় যে সমস্ত রাজ্য, আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, তাদের জন্য এটা সংরক্ষিত করা হয়েছে। CBSE বোর্ড, হ্যাঁ CBSE বোর্ড। 63 একর জমি নিয়ে ওই দেওঘরের মিশন তৈরি হয়েছে। আমরা এখন এসেছি দেওঘরের নবদুর্গা যে মন্দির, সেই নবদুর্গা মন্দিরে এসেছি। তোমাদের দেখাবো মন্দিরের বাইরেটা, সেটা তোমরা দেখবে। দেওঘরের প্রতিটা জায়গায় কিন্তু বাঙালিদের ছোঁয়া তো আছেই, বাঙালিদের নিদর্শনও প্রতিটা জায়গায় আছে। এই নবদুর্গা মন্দিরটাও কিন্তু বাঙালিদেরই তৈরি করা পুরোটাই। দেখো এখানে অঙ্গ আর রীত গম্ভীরভাবে বসে আছে। মন্দিরের ভিতরে গিয়ে দেখতে পেলাম এই দেখো প্রদীপ সব সাজানো আছে। এই হচ্ছে নবদুর্গার মন্দির। এবার আমরা চলে যাব
বালানন্দ আশ্রমে। এই বালানন্দের আশ্রমের উল্টো দিকে কিন্তু ভারত সেবাশ্রম থাকার জায়গা আছে। আমরা ভিতরে বালানন্দ আশ্রমে ঢুকে গেলাম, যেহেতু একদম ভিতরের ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই আমি ভিতরে খুব ভিতরের ছবি না দেখাতে পারলেও সামনাসামনি যে ছবিগুলো আমি এই যে এলাকাটার সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর দেখাবো এই বালানন্দ আশ্রমের গেস্ট হাউসে থাকার নিয়ম কি, কারা থাকতে পারবে, কত টাকা পড়বে, সেটাই তোমাদের আমি বলবো, সেটা তোমরা দেখো। এই বালানন্দ আশ্রমে যে থাকার ব্যবস্থা আছে, সেই থাকার ব্যবস্থায় যারা শিষ্য তারাই কিন্তু থাকতে পারবে, আর শিষ্য রেফারেন্সে যারা আসবে তারাও কিন্তু থাকতে পারবে। এখানকার রুম রেট হচ্ছে 450 থেকে 1200-র মধ্যে এসি আর নন এসি। তো খেতে চাইলে ক্যান্টিন আছে, সেখানে খাবার পাওয়া যাবে, তার জন্য আলাদা টাকা দিতে হবে। এটাই হচ্ছে এখানকার সিস্টেম। সাধারণ মানুষ কিন্তু এখানে এন্ট্রি পায় না, তবে যারা শিষ্য তাদের হাত ধরে যদি আসে তাহলে কিন্তু এনারা এদের কাছে জানি। এবার আমরা পৌঁছে গেছি নওলাখা মন্দিরে। রানী চারুশলা দেবী এই মন্দিরটি নির্মাণ করেছিল 9 লাখ টাকা দিয়ে, তাই এর নাম হয়েছে নওলাখা মন্দির। এই রানী চারুশলা দেবী ছিলেন পাথুরিয়া ঘাটের বাসিন্দা। তিনি ওখানে গিয়ে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এটি একটি হিন্দু মন্দির, আর বৈদ্যনাথ ধাম থেকে এর দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। যে স্ট্যাচু সেটাই তোমরা দেখতে পারবে। আর মূল মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণর মূর্তি আছে, যদিও তোলা যাবে না তাই আমি তুলিনি। তো এর চারপাশের পরিবেশটা বেশ সুন্দর। দেখো এখানে চারুশলা দেবীর যে স্ট্যাচু সেটাই প্রথমে আছে, দেখে নাও। তো এটাই হচ্ছে নওলাখা মন্দির। আমাদের এবারের গন্তব্য হচ্ছে কুণ্ডেশ্বরী মন্দির। এই মন্দিরটি হুগলি জেলার প্রয়াত রমাপদ বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন 1911 সালে। এখানে শিব, পার্বতী, লক্ষ্মী, গণেশ সমস্ত মন্দিরই আছে, তবে বন্ধ থাকার কারণে আমি কিন্তু দেখাতে পারিনি। এখানকার প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর যে বর্ণনা করে বলা যাবে না, এখানে উপস্থিত থাকতে হবে। তাই আমি কিছুক্ষণ বসে রইলাম এখানে। আমি এখন এই কুণ্ডেশ্বরী মন্দিরে বসে আছি। দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশ, তাই কিছুক্ষণ বসতেই হলো। এই পরিবেশ আমাকে বসিয়ে দিল, তাই বসে গেলাম। দাদাকে দেখতে পাচ্ছ, এই দাদাই হলো আমাদের দুদিনের সফরকারী, আমাদের সমস্ত দেওঘর ঘুরিয়ে দেখাচ্ছেন। এই দাদার নাম কি? বলরাম চৌধুরী। বলরাম চৌধুরী। ফোন নাম্বার 9939417484। তোমরা কিন্তু যে কেউ দেওঘর যারা আসবে বা ঠাকুরবাড়ি আসবে, এই দাদার সাথে যোগাযোগ করবে। খুব ভালো, আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমরাও কিন্তু এই দাদার সাথে অবশ্যই যোগাযোগ করবে, উনি খুব ভালোভাবে ঘুরিয়ে দেবেন। চলো আমরা যাচ্ছি এখন জগৎবন্ধু আশ্রম। তার আগেই দেখতে পাচ্ছি একটা বিশাল বড় শিব, যে সতীর দেহত্যাগের সময় যে শিব সতীকে নিয়ে নৃত্য করেছিল তারই একটা চিত্র। দেখো, চলো আশ্রমের দিকে আমরা এবার আগে আগিয়ে যাই। জগৎবন্ধু আশ্রম। এই জগৎবন্ধু হলেন বৈষ্ণব ধর্মগুরু। তিনি বৈষ্ণব ধর্মের বিশ্বাসী ছিলেন, তিনি হিন্দুদের প্রতিও সহানুভূতিশীল ছিলেন, তাই এই বৈষ্ণব ধর্মের অনুরাগী ছিলেন এই জগৎবন্ধু। তার নামেই এই আশ্রম জগৎবন্ধু আশ্রম। আমাদের এবারের গন্তব্য হচ্ছে তপবন। কি কঠিন ট্রেক আমি তোমাদের দেখাবো। এই ধরনের সিঁড়ি বেয়েই ওপরে কিন্তু উঠে যেতে হবে, তবে এখানে অনেক বানর আছে, তো সেই বানরদের থেকে সাবধান। চশমা, খাবার কিন্তু এরা দেখো নিয়ে নিতে পারে, তাই একটু সাবধানে থাকতে হবে। আর এখানে আমি তোমাদের দেখাবো আমরা কিভাবে কঠিন ট্রেক করে এই তপবন এর বিভিন্ন মন্দির দর্শন করে আমরা নিচে নেমে এসেছিলাম, সেটাই তোমাদের আমরা দেখাবো। দেখতে থাকো। উপরের একটা মন্দির আছে, সেই মন্দির থেকে একটু গুহার মধ্য দিয়ে এই রাস্তাতে বেরিয়ে আসতে হবে, 10 টাকা করে নিচ্ছে। তো আমরা দেখো যেখানে এই তপবনের বিশেষত্ব হলো রাবণের তপস্যা ভঙ্গ করার জন্য হনুমানরা যে তাণ্ডব নাচিয়েছিল তার তপস্যা ভঙ্গ করার জন্য, সেই জায়গাগুলোই তোমাদের দেখাবো। দেখো আমরা কি কঠিন ট্রেক করে একে একে আমরা পেরিয়ে যাচ্ছি সেই হনুমানের মন্দিরে। গুহার মধ্যে যে মন্দিরটা আছে সেই মন্দিরে যাব। দেখো আমরা
এই আস্তে আস্তে দেখো এই কোনো রাস্তা নেই, পাথরের মধ্য দিয়ে বেয়ে বেয়ে আমরা কিন্তু হনুমানের যে মন্দির সেই মন্দিরে আমরা পৌঁছে গেছি। দেখো এই গুহার মধ্যেই যে মন্দিরটা আছে হনুমানের, এটাই হচ্ছে সেই মন্দির। এই মন্দির দর্শন করার জন্যই কিন্তু অনেকে আসে, তবে যাদের পায়ের সমস্যা আছে, বয়স্ক, তারা কিন্তু মোটেই এই ট্রেক করার সাহস নেবে না, তাহলে কিন্তু যেতে পারবে না, সমস্যায় পড়ে যাবে। একবার যদি এই ট্রেক করতে কেউ যায় তাহলে সে আর ফিরে আসতে পারবে না, তাকে পুরোটাই করতে হবে। খুব কঠিন ট্রেক, যে ট্রেকটা আমাদেরও খুব কষ্ট হয়েছিল। এই গুহার মধ্যে যে হনুমানের মন্দির আছে, রাবণের তপস্যা ভঙ্গ করার জন্যই হনুমানরা তাণ্ডব নাচিয়েছিল। এখানে আবার কি আছে? এটা কি আছে? হনুমান। ও হনুমান, হ্যাঁ, এটা হলো ভক্তি প্রমাণ, এটা হলো शक्ति प्रमाण। यही सीता मैया को हनुमान जी प्रमाण लिया है जो रावण का तपस्या भंग की है, वही यहाँ हनुमान जी इसमें देखना है। ট্রেকটা তোমরা দেখো, যারা একটু মোটাসোটা হবে, বয়স্ক হবে, তারা এই কিভাবে বেরোবে, এইভাবে কষ্ট করে আমরা পুরো ট্রেকটা কমপ্লিট করেছিলাম। তো আমরা দেখো খুবই কষ্ট করে বাচ্চাদেরকে নিয়েও আমরা কিন্তু পুরো তপবনের যে রাস্তাটা কমপ্লিট করে আমরা কিন্তু লাস্ট যে মন্দির সেই মন্দিরে উপস্থিত হয়েছিলাম। এভাবেই পুরো তপবনটা আমরা কমপ্লিট করেছিলাম। চলো এবার আমরা চলে যাব তিকুট পাহাড়। দেখতেই পাচ্ছ দূরে তিনটে পাহাড়, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই তিনটে পাহাড়ের নাম অনুসারেই এখানে নাম হয়েছে তিকুট পাহাড়। তবে তিকুট পাহাড়েও কিন্তু বানরের অত্যাচার কম নয়। তো এখানে প্রচুর বানর আছে। দেখো আমরা পৌঁছে গেছি পাহাড়ের ওপরে যে মন্দির আছে, যাচ্ছি। দুদিকে কিন্তু প্রচুর দোকান আছে, যারা কেনাকাটা করতে চাও তারা কিন্তু কিছু কেনাকাটা করে নিতেই পারো। প্রচুর দোকান এখানে আছে। দেখো আমরা একে একে ওপরের মন্দিরে উঠে যাচ্ছি। বিভিন্ন মন্দির যে আছে সেই মন্দিরে আমরা যাব। সেই মন্দির থেকে কিন্তু ওপরে যেতে গেলে আর কোনো রাস্তা নেই, তো পাথর বেয়েই কিন্তু ওপরে যেতে হবে। দেখো আমরা ওপরের রাস্তাতে উঠছি মন্দির যাবার জন্য, দেখে নাও। এখানে আমি দেখলাম 4-5টা মন্দির আছে, শিবের আছে, পার্বতীর আছে, মহাকালীর আছে, এরকম বিভিন্ন মন্দির আছে। যেই মন্দিরগুলো তোমরা বেশি দূর নয়, একটুখানি উঠে আসলেই পেয়ে যাবে। আর আমি একে একে এই মন্দিরগুলোকে দর্শন করতে লাগলাম। এতটা যখন এসেছি তখন মন্দির দর্শন তো অবশ্যই করতে হবে। দেখো মন্দিরের ভিতরে বিভিন্ন যে দেবতা, সেই দেবতারাও আছে। এক কথায় বলতে গেলে এখানকার সত্যি দেখো প্রাকৃতিক পরিবেশটা কি সুন্দর। পাহাড়ের মধ্যে ছোট্ট ছোট্ট মন্দির কি সুন্দরভাবে তৈরি হয়েছে, পাহাড় কেটে তার ওপরে কিন্তু পাহাড় মাথা তুলে আছে। অনেকেই এই পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে, কেউ বানরকে বিভিন্ন খাবার দিচ্ছে। তো এভাবেই কিন্তু সবাই আসছে। প্রচুর লোক, প্রচুর গাড়ি, প্রচুর লোক এখানে কিন্তু আসছে। তো তোমরাও যেতে পারো, খুব বেশি ট্রেক করতে হবে না, আস্তে আস্তে ওপরে উঠে গেলে তোমরা এই মন্দিরগুলো পেয়ে যাবে। এবার দেখো এই বানরদের কিভাবে খাবার দেয়া হলো, তারা কিভাবে খাবার খাচ্ছে, কি গায়ে এসে লাফিয়ে পড়বে যদি খাবার দেয়া হয়। তো এরপর চলো আমরা রোপওয়ের ওখানে যাচ্ছি। যদিও রোপওয়ে বন্ধ, আর কোনোদিন চালু হবে নাকি আমি জানিও না, তবে সেই জায়গাটাও আমি তোমাদের দেখালাম। এই দেখো পাশে পার্ক আছে, যে পার্কে 10 টাকা টিকিট। আমার ছেলে আর রিত খুব সুন্দরভাবে খেলা করছে, দেখে নাও। কিছুক্ষণ খেলতেও পারবে বাচ্চারা। খুব সুন্দরভাবে পার্কটাকে সাজানো আছে। মাত্র 10 টাকার টিকিট, তার সঙ্গে গার্জেন অ্যালাউ আছে।
অনেকেই দেওঘর গেলে ভালো প্যাঁড়ার দোকানের সন্ধান করে। তো আমি তোমাদের জানাই, দেওঘরের সব থেকে ভালো প্যাঁড়ার দোকান হচ্ছে মা দুর্গা প্যাঁড়া ভান্ডার, যেটা তোমরা দেওঘরে পাবে না, যেটা তোমরা টিকুট পাহাড় গেলেই কিন্তু এই প্যাঁড়ার দোকান তোমরা পাবে। তাই অবশ্যই তোমরা এই প্যাঁড়ার দোকানে যাবে। 340 টাকা করে কিলো নিয়েছিল। খুব দারুণ প্যাঁড়া, মানে যাকে বলে দুর্দান্ত প্যাঁড়া, যেমন কোয়ালিটি তেমন খেতে, খুবই সুন্দর প্যাঁড়া। তাই তোমাদের প্যাঁড়া কোথায় নেবে সেই সন্ধানও দিয়ে দিলাম। তবে এখানে দুপুরের খাবারেরও ব্যবস্থা আছে, ওদের যে হোটেল ধাবা টাইপের, তবে একটু লাইন দিতে হয়, প্রচুর ভিড় হয়। তো যদি খালি থাকে অবশ্যই এখানে খেয়ে নেবে, নাহলে আরেকটু এগিয়ে আরেকটা খাবার দোকান আছে, ওখানেই কিন্তু তোমরা খাবার চেষ্টা করবে। তো এই আমরা এবার টিকুট পাহাড়কে বিদায় দিয়ে আমরা চলে যাব শেষ গন্তব্যস্থল আমাদের, যেটা সৎসঙ্গের আশ্রম, যেটা সবাই দেওঘরের অনুকূল ঠাকুরের যে আশ্রম, সেই আশ্রম দেখো, ঠাকুর বাংলো, ঠাকুর বাড়ি বলেই যেটা বিখ্যাত, সেই অনুকূল আশ্রমে তোমরা চলে যাবে। গিয়ে তোমরা ওখানে তোমরা সকালে যে প্রার্থনা হয় সেই প্রার্থনার সময়ও যেতে পারো, বা তোমরা দুপুরে গিয়ে ওখানে ফ্রি প্রসাদ গ্রহণ করতে পারো। কোনো ধরনের পয়সা দিতে হয় না, ওরা লক্ষ লক্ষ লোককে খাওয়ায়। বাইরের ভিতরের পরিবেশটা অপূর্ব। ওদের খাবার জায়গাটার নাম হচ্ছে আনন্দবাজার। ওরা কিন্তু দুবেলায় ফ্রিতে সমস্ত মানুষকেই খাওয়াই। তবে এখানে থাকতে গেলে যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারাই থাকতে পারবে, বাইরের লোক কিন্তু এখানে থাকতে পারবে না। বন্ধুরা, তোমরা একটু ডেসক্রিপশন বক্সকে ফলো করবে, আমি সমস্ত ডিটেলস ওখানে দিয়ে দেবো। হোটেলের ফোন নাম্বার, অটোর ফোন নাম্বার, কত টাকা কোথায় কি লেগেছিল, একজনের মাথাপিছু কত টাকা খরচ করতে পারে, সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই জানিও তোমাদের এই দেওঘর ট্যুর প্ল্যান কেমন লাগলো। আমি চেষ্টা করেছি তোমাদের কাছে সম্পূর্ণ তথ্যটা তুলে ধরার। তাই আবার দেখাবো একটা নতুন ভিডিওর সাথে।